যে 16ই ডিসেম্বর 2012 তারিখে ভারতবর্ষের দিল্লি রাজধানীতে এক মেয়ে বা মেডিকেল ছাত্রী সে তার বন্ধুর সাথে রাত 8টার সময় বাসায় ফেরত আসার সময় যেই বাসে উঠে সেই বাসে তার সঙ্গে গণধর্ষণ করা হয়। ধর্ষণ শব্দটি বর্তমান যুগের একটি আধুনিক শব্দ বলতে পারেন, বা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য বা বিষয়টিকে হালকা করার জন্য ধর্ষণ নাম দেওয়া হয়েছে। নচেৎ ধর্ষণের আবিধানিক অর্থ আলাদা জিনিস, কিন্তু এখন যখন আমরা ধর্ষণ বলছি তার মানে হলো এই তার সঙ্গে জেনা করা হয়েছে, তার সঙ্গে গ্যাং রেপ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে সেই বাসের মধ্যে। এতখানিতে তারা ক্ষান্ত হয়নি। এই কুকর্মটি করার পর গাড়ি থেকে সেই মেয়েকে বাইরে ফিকে দিয়েছে। দেওয়ার পর তৎক্ষণাৎ তার মৃত্যু হয়নি, লোকজন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। দিল্লির বড় হাসপাতালে চিকিৎসা হওয়ার পরেও শেষ পর্যন্ত সুস্থ বা আরোগ্য হয়নি। সরকারি ব্যবস্থায় সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে পাঠানোর পর 13 দিন সেখানে সেই জীবন মরণ লড়াই করার পর শেষ পর্যন্ত মারা গেছে। যেই দিন সেই লাশ ভারতের দিল্লিতে আসে, ভাগ্যক্রমে আমি সেদিন ওখানেই ছিলাম। বিশেষ এক পরীক্ষার কারণে দিল্লিতে ছিলাম এবং দিল্লির সেই গণজাগরণ এবং মানুষের যে শ্রদ্ধা এবং মানুষের যে সমবেদনা দেওয়া হচ্ছিল তার কিছুটা আমি নিজ চোখে দেখেছি। এই ঘটনাটি কোনো নতুন ঘটনা না, এরকম ঘটনা অনেক দেশে অহরহ হয়ে থাকে, কিন্তু কোন ঘটনা যখন মিডিয়ায় চলে আসে তখন সেটা সারা বিশ্বে প্রচার হয়ে যায় এবং প্রকাশ পায়। এই ঘটনাটিও ওরকমই। এরকম অনেক ঘটনা ঘটে থাকে, কিন্তু এই ঘটনাটি প্রচার লাভ করেছিল বা মিডিয়াতে এসেছিল বলে মানুষের সিম্পেথি বলেন, মানুষের ভালোবাসা বলেন বা আর কিছু বলেন, এই দিকটায় মানুষের নজর কেড়েছিল। এবং সেই সময় শুধু ভারতবর্ষ না, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এ সম্পর্কে লেখালেখি হচ্ছিল এবং টেলিভিশনে এ সম্পর্কে বিশেষ খবরও দেওয়া হচ্ছিল। ঘটনাটির পর এই যে একটি ঘটনা ঘটল, এই ঘটনার পর এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন কিছু বলা হয়, বিভিন্ন কিছু লেখালেখি হয়, মিডিয়াতে বিশেষ করে অনেক কিছু পরামর্শ দেওয়া হয় এবং অনেক লোক, অনেক মন্ত্রী, অনেক দেশ পরিচালক তারা অনেক কিছু মত সেখানে ব্যক্ত করেন। যে সকল মত এই ঘটনাটিকে কেন্দ্র করে এসেছিল এবং সেই মতগুলি এবং ইসলামী নিয়মে কি সমাধান হতে পারে, ওই মতগুলিতে কি সমাধান আছে এবং ইসলামে কি সমাধান আছে, এই জিনিসটাই আমরা আজকের এই আলোচনায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই ঘটনাটিকে কেন্দ্র করে এক প্রকার লোক বলেছিল যে রেপকারীদের ফাঁসি দেওয়া উচিত প্রকাশ্যে। বলছে এদের শাস্তি হওয়া দরকার, যে যারা বেবিচার করেছে, যারা জেনা করেছে, এদের সকলকে কি দেওয়া উচিত? ফাঁসি দেওয়া উচিত। এক কদম আগে বেড়ে কেউ এটাও বলেছিল যে দিল্লির ইন্ডিয়া গেটে সরাসরি ফাঁসি দেওয়া দরকার। আরেক প্রকার লোক বলেছিল এদের সাথে ওইরকম করাই উচিত যেরকম তারা ওই মেয়ের সঙ্গে করেছিল, ওইরকম করে শাস্তি দেওয়া উচিত। আরেক প্রকার লোক বলেছিল যে না, এই যে দেশে সুরক্ষা নেই মহিলাদের, তাহলে সুরক্ষা বৃদ্ধি করতে হবে এবং কঠিন আইন প্রণয়ন করতে হবে। আর এই দাবিতে ভারতবর্ষের পার্লামেন্টে এই ব্যবস্থাকে কঠোর করার জন্য তারা কয়েকটি আইনকে কঠোর করে দিয়েছিল ওই 1 মাসের মধ্যেই। আর কেউ বলেছিল যে মহিলাদের বাড়ি থেকে বের হওয়ার সময় শালীন পোশাক পরতে হবে। শালীন পোশাক মানে এমন পোশাক পরিধান করতে হবে যেই পোশাকে উত্তেজিত হয় না পুরুষেরা বা উত্তেজিত হওয়ার সম্ভাবনা কম থাকে, এরকম শালীন পোশাক প্রয়োজন আছে। তারা পর্দা কথাটি বলবে না, কারণ পর্দা কথাটি হচ্ছে ইসলামের সাথে সম্পর্ক। কিন্তু অনেকে এই মতটাও দিয়েছিল। আমি যে আপনাদের এই মতগুলি বলছি, এগুলো পুরোপুরি পেপার এবং মিডিয়াতে যে মতামতগুলি এসেছিল বা সমাধানগুলি এসেছিল, সেই সমাধানগুলির একটু বিবরণ মাত্র। আর কেউ বলেছিল যে পুলিশ প্রশাসনকে খুবই কড়া করতে হবে। কিন্তু ভারত বা বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশে
পুলিশ প্রশাসন কড়া করতে গেলে দেশের 1/4 বা কম করে হলে 10 ভাগ মানুষকে চাকরি দিতে হবে, 5 ভাগ মানুষকে পুলিশে চাকরি দিতে হবে, তারপরে তারা 100 জন মানুষকে দেখাশোনা করতে পারে, নচেত করা সম্ভব নয়। সেটাও বিফল হয়ে গেছিল। এমনও কথা এসেছিল, রহস্যকর কথা বা বলতে পারেন যে উন্মাদ প্রলোভন কথা এসেছিল। কিছু মহিলা এবং কিছু তরুণী তারা আবার এটা মত দিয়েছিল যে আমরা যাই মন তাই পড়ি, পুরুষেরা যেন নিজের নজর এবং নিজের বিচার সংযত রাখে। আমরা যাই মন তাই পড়ি, পুরুষদেরকে নিজেকে সংযত হতে হবে, আমরা যাই মন তাই করি, আমাদের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না। বন্ধুগণ, শেষ পর্যন্ত আইন ও প্রশাসন দ্বারা যখন সম্ভাবনা হলো না, এটাকে নিরাময় করার সম্ভব হলো না, তখন সবাই একটা কথা বলেছিল যে এটা প্রশাসনের মাধ্যমে, স্বয়ং দিল্লি সরকার এটা বলেছিল যে প্রশাসনের মাধ্যমে এরকম গণধর্ষণ বা এরকম রেপ এরকম কিছু দমন করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? সকলেই বলেছিল মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। অর্থাৎ প্রত্যেক পুরুষকে তার মানসিকতা চেঞ্জ করতে হবে যে কোনো মহিলা রাস্তা দিয়ে গেলে, কোথাও একা মহিলা থাকলে, কোথাও ঘোরাফেরা করলে তার মনে যেন এই রেপ করার, এই ধর্ষণ করার চিন্তা বা আশা বা আরো কিছু যেন তার অন্তরে না জাগে। এই সমাধান দিয়েছিল। বন্ধুগণ, আমি এই সমাধানগুলির পর আমাদের ইসলামী সমাধানের আলোচনা করব, কিন্তু একটি কথা বলি, এই যে 1 মাসের মধ্যে আইন তৈরি করা হলো, গোটা দেশে বা গোটা বিশ্বে যে আন্দোলন হলো এবং অনেকগুলা যে সেখানে সমাধান দেওয়া হলো, কিন্তু সমাধানগুলির পরেও দিল্লির একটা আরো ঘটনা বলি। শুধু দিল্লিতে সরকারি রিপোর্ট অনুযায়ী 2012 সালে, যেই সালে ঘটনা ঘটেছিল, সেই সালে ধর্ষণের অভিযোগ সংখ্যা ছিল 706। মানে গোটা দিল্লিতে 1 বছরে ধর্ষণের যে কেসগুলি নথিভুক্ত হয়েছিল তার সংখ্যা ছিল 706। অতঃপর এই ডিসেম্বরের পর যত আইন প্রশাসন করা সজাগ করা হলো, তারপরে 2013-তে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মানে এখনো 1 বছর পুরো হয়নি, সেখানে দেখা যাচ্ছে এই ধর্ষণের সংখ্যা দাঁড়িয়েছে 1330টি। তাহলে কতখানি বেড়েছে? প্রায় ডবল হয়ে গেছে। এই আইন প্রণয়ন এবং সবকিছুতে কোনো লাভ হয়নি। এটা শুধু ধর্ষণ বা জেনার নথিপত্র যেটা জমা হয়েছে থানাতে বা বিভিন্ন মহলে, কিন্তু এমনি অন্যান্য উত্তেজিত করা, মহিলাদেরকে ইউটিজিং করা বা নির্যাতন করার ব্যাপারে আরো যেগুলো কেস হয়েছে, সেগুলো 2012 সনে যৌন নির্যাতনের সংখ্যা ছিল 727টি, আর 2013-তে 2844টি। তাহলে কম হয়েছে কি? যতগুলো আইন করা হোক, যতগুলো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, যাই করা হোক, কিছু লাভ হলো না, কিছু লাভ হলো না। এই তথ্যগুলো দেখা যেতে পারে www.livepress24.com 16 ডিসেম্বর 2013। সেখান থেকে তথ্যগুলি আমি নিয়েছি।